অমিত শাহের মুখে পরিবারতন্ত্র কথাটা শোভা পায় না। যারা অধিকারী প্রাইভেট লিমিটেড, শুভেন্দু অধিকারী সিবিআই এর এফআইআর নেমড, বিজেপি যাকে চোর বলেছিল, সেই অধিকারী প্রাইভেট লিমিটেডকে বাবা, দাদা, ভাই, আর এক ভাই সহ বাই ওয়ান গেট 3 ফ্রি প্যাকেজে যারা নেয়, তাদের মুখে পরিবারবাদ কথাটা শোভা পায় না। গোটা দেশে বিজেপি নেতাদের পরিবার থেকে উঠে আসা রাজনীতিবিদদের যদি তালিকা দেওয়া হয়, সেটা একটা দীর্ঘ তালিকা। আর বাংলার বুকে দাঁড়িয়ে যখন অমিত শাহ বলছেন, তো অধিকারী প্রাইভেট লিমিটেডকে দেখতে পাচ্ছেন না? বাই ওয়ান গেট 3 ফ্রি 4খানা প্যাকেজে নিচ্ছেন তাদের মধ্যে কেউ কেউ সিবিআই এর এফআইআর নেম, লোকালি তাদের নানা ধরনের সমস্ত করাপশন চার্জে তারা রয়েছে। তো তারা যখন নিচ্ছেন তখন পরিবারবাদ থাকে না, কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন অমিত শাহ। আরো একাধিক নমুনা দেখিয়ে দেওয়া যেতে পারে, যাতে বিজেপি পরিবারের যারা একাধিক পরিবার থেকে উঠে আসা সদস্যদের নিয়ে তারা এই ধরনের রাজনীতি করছে। আরেকটা বলছি, ভাতিজাকে সিএম চান না মোদীজিকে পিএম চান, এইটা প্রশ্ন করছেন সাধারণ মানুষ। দেখুন, এটা লোকসভা নির্বাচন, এটা বিধানসভা নির্বাচন নয়। বাংলার বুকে এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছেন, আরো দীর্ঘদিন মুখ্যমন্ত্রী থাকবেন এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, বাংলার মানুষের রায় নিয়ে হবেন। এটা অমিত শাহের উপর ডিপেন্ড করবে না। এটা লোকসভার ভোট। দেশের মানুষ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী চান নাকি চান না, বিকল্প প্রধানমন্ত্রী চান। মানুষ বিকল্প প্রধানমন্ত্রী চাইবেন। আর অমিত শাহ যদি নিজের অবচেতনে অমিত শাহ বনাম অভিষেক একটা লড়াই দেখতে পান, এ তো অভিষেকের কাছে একটা বিরাট সার্টিফিকেট। প্রথমে উনি এটা আলাদা করুন, এটা লোকসভা নির্বাচন হচ্ছে, এটা বিধানসভা নির্বাচন নয়। বিধানসভা নির্বাচনে আমি আবার বলছি, এখনো দীর্ঘদিন বাংলার মানুষের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন এবং ভবিষ্যতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। এটা বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউ ঠেকাতে পারবে না, কারণ বাংলার মানুষের ইচ্ছা এটা। কিন্তু এটা লোকসভা নির্বাচন এবং দেশের মানুষ, বাংলার মানুষ, তারা চাইছেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর দেশ বিরোধী নীতি, সমাজ বিরোধী নীতি, আর্থিক নীতি, জনবিরোধী, এগুলো থেকে সরিয়ে বিকল্প সরকার, বিকল্প প্রধানমন্ত্রী চান এবং সেটা অমিত শাহ বুঝতে পারছেন। আর একটা বলছেন যে কংগ্রেস, তৃণমূল এবং কমিউনিস্টরা মিলে এই রাম মন্দির আটকে রেখেছিল এবং মোদীজি রাম মন্দির করেছেন, নিমন্ত্রণ করেছিলেন, মমতাজি এবং ভাতিজা যাননি, ভয় পেয়েছেন বলে যান। দেখুন, যাদের রুটি কাপড়া ওর মাকান দেওয়ার মুখ নেই, তারা এই ধরনের রাম মন্দিরের কথা বলবে। রাম মন্দির বিজেপি বলেছিল, বিজেপি করেছে, তা নিয়ে অনেক বিতর্ক ছিল, এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তার সঙ্গে রাজনীতি, উন্নয়ন, দেশের মানুষের অগ্রগতি, শ্রমিক কৃষকদের স্বার্থ রক্ষা, এর কি সম্পর্ক? শ্রমজীবী মানুষ, বেকার, নতুন প্রজন্ম, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কারুর স্বার্থ রক্ষা করতে পারেনি এই বিজেপি সরকার। তাই জন্যই এখন মন্দিরের গল্প শোনাচ্ছে। আরেকটা বলছেন যে মানে এখানে আমাদের নেতাদের, মানে বিজেপি নেতাদের হোটেল বুক করা যায় না, গাড়ি পায় না, হোটেল বুক করলেই মমতাদি গুন্ডা ফাঁকা করে দেয়। মানে দিদি যতই সন্ত্রাস করো, অমিত শাহ নিজেই তো আসেন, তিনি নিউ টাউনে একটি বিলাসবহুল হোটেলে থাকেন, সেখানে একাধিক বিজেপি নেতারা থাকেন, কোথাও তো কোনো অসুবিধা দেখতে পাই না। জেলায় জেলায় তারা বিভিন্ন হোটেল বুক করে থাকেন, তাদের কর্মীরা থাকেন, কোথাও তো কোনো অসুবিধা দেখতে পাই না। মনে আছে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা, নেতারা যখন গেছিলেন হোটেলে, রাত্রেবেলা বিজেপির বাইক বাহিনীর আক্রমণ, ভাঙচুর, হোটেল ঘিরে রাখা ভুলে গেছেন? পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। অমিত শাহ যতবার আসছেন, এখনো পর্যন্ত কোনোদিন কোনো হোটেল বুকিং নিয়ে সমস্যা হয়েছে বলে এসব কাল্পনিক নাটক করার কোনো মানে আছে? 30টা সিটের করেছেন যে মোদীকে 30টা সিট দিন, বাংলাকে আমরা দেশের 1 নম্বর রাজ্য করব। বাংলা, আপনারা তো গত 10 বছর দেশের দায়িত্বে আছেন,
বাংলাকে তো বঞ্চনা ছাড়া কিছু দেননি। অমিত শাহজি বাংলাকে 1 নম্বর করা তো পরের কথা, বাংলা থেকে একটা ক্যাবিনেট মিনিস্টার পর্যন্ত দেননি, বাংলা থেকে একজন পূর্ণমন্ত্রী পর্যন্ত গত 10 বছরে কেন্দ্রীয় সরকার দেয়নি। আপনারা বাংলাকে কি দেবেন? আপনার নিজের দলের সাংসদদের থেকে একটা ক্যাবিনেট মিনিস্টার দেননি নরেন্দ্র মোদী, অমিত শাহ। তারা ভোটের মুখে বলছেন বাংলাকে দেব। বাংলায় হেরে গিয়ে বাংলার টাকা বন্ধ করে রাখা, শ্রমজীবী টাকা আটকে রাখা, 100 দিনের টাকা আটকে রাখা, আবাসের টাকা আটকে রাখা, 1,64,000 কোটি টাকা আটকে রাখা, বাংলাকে বদনাম করা, মনীষীদের অপমান করা, সিবিআই ইডি তাণ্ডব করা, এইগুলো তো করেছেন আপনারা। বাংলা আপনাদের আর সুযোগ দেবে না, ডবল ডিজিট বাংলা থেকে আপনারা পাবেন না। বলছি যে প্রথম 2 দফার ক্ষেত্রে 100টার মতো আসন আমরা পাবো এবং ভোটের শেষে 400 যে আসন তা নির্দিষ্টই থাকবে। এগুলো কাল্পনিক কথাবার্তা। এর আগের বার বলেছিলেন আব কি বার 200 পার, 200 পার হয়নি। ওনাদের মুখের কথা যেটা বেরোয় মানুষের রায়ের সঙ্গে সেগুলো মেলে না। 200 পার বলেছিলেন, হয়েছিল? হয়নি। 77-এ আটকে গেছিল, এখন আরো কমে গেছে, চলে এসছে বিজেপি থেকে। তো সুতরাং এই কথাগুলোর কোনো ভ্যালু নেই। ওনারা প্রথম 2 দফার নির্বাচনে বুঝে গিয়েছেন যে লড়াই থেকে ছিটকে গিয়েছে বিজেপি। বিজেপি ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছতে পারছে না, সেই কারণে মরিয়া হয়ে মানুষকে বিভ্রান্ত করতে এই কথাগুলো বলছেন। এবং 30টা সিট বাংলায় টার্গেট করে বললাম তো, বাংলায় ডবল ডিজিটে পৌঁছতে পারবেন না। বাংলায় আমরা প্রথম থেকে বলছি 30 থেকে 35টি আসন তৃণমূল কংগ্রেস পাবে, ডবল ডিজিটে পৌঁছতে পারবে না বিজেপি। তো সুতরাং এই ধরনের, এর আগেও তো 21 সালে এসে বলেছিলেন আব কি বার 200 পার, হয়েছিল 200 পার, 100 পারই হয়নি তো 200 পার। তো ওনারা বলেছেন মানে যেন একটা কি হয়ে গেল, সেটা যে হয় না বাংলার মাটিতে তার প্রমাণ তো 21 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল। এবারও তাই হবে, ডবল ডিজিটে পৌঁছবে না অমিত শাহের দল। কমছে তো ক্রমশ, কমছে কমছে কমছে। এখন ওই একটু বড় বড় কথা না বললে কর্মীরা তো এখনই ময়দান থেকে সরে যাচ্ছেন। একে গোষ্ঠীদ্বন্দ্ব, দুয়ে কর্মী নেই। তো সুতরাং সেই কারণে এই ধরনের কথাগুলো বলতে হচ্ছে। প্রথমে বলেছিলেন 35, তারপর বলেছেন 30, বাকিরা পায়ে ধরে বলছে আর মুখে অন্তত আর কমাবেন না, নইলে কর্মীরা আর মানে ধরে রাখা যাবে না, এমনি সব বাড়িতে ঢুকে যাবে। আপনারা বলছেন টাকা দেয় না, আপনারা বলছেন টাকা দেন না, কিন্তু আজকে উনি বলছেন যে মোদিজি বাংলার জন্য 10 লক্ষ কোটি টাকা দিয়েছেন। আমরা পরিষ্কার বলেছি কে সত্যি কথা বলছেন, কে মিথ্যা কথা বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট চ্যালেঞ্জ, শ্বেতপত্রটা প্রকাশ করে দিন না, এত বড় যখন একটা বিতর্ক চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করার প্রায় 1200 ঘন্টা হয়ে গেছে, তো সেটা দিয়ে দিন না তারা। শ্বেতপত্রটা অমিত শাহ এসে একটা কথা বলবেন, প্রধানমন্ত্রী একটা কথা বলবেন, আরেকজন নেতা একটা কথা বলবেন। কেন্দ্রীয় সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করে দেখিয়ে দিন 2021-এ হারের পর থেকে 100 দিনের কাজে কত টাকা দিয়েছে, বা 1 পয়সাও দিয়েছে কিনা, আবাসে কত টাকা দিয়েছে। এ রাজ্য থেকে 4,64,000 কোটি টাকার বেশি ট্যাক্স তুলে নিয়ে গেছে গত 4 বছরে, আর বাংলার বকেয়া 1,60,64,000 টাকার মতো বাংলাকে দিচ্ছে না। সরকারের শ্বেতপত্রটা কোথায়? মুখে বলছেন কেন? সরকার, কেন্দ্রীয় সরকার দেখিয়ে দিন কোন অ্যাকাউন্ট থেকে বাংলার কোন অ্যাকাউন্টে টাকা এসছে। লাস্ট হচ্ছে মানে অমিত শাহ বলছেন যে 21-এর বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের দিদি মেরেছে। আজকে দিদিকে বলে যাচ্ছে আমাদের সরকার বানানোর পর যারা মেরেছে তাদের জেলে পাঠানো হবে। এসব হাস্যকর কথাবার্তা। 2021 সালের ভোটের দিন কোন অভিযোগ, কোন রকম কোন রিগিং এর অভিযোগ, সন্ত্রাসের অভিযোগ 2021 সালের বিধানসভা ভোটে ছিল না। কারণ 8 দফায় ভোট, কেন্দ্রীয় বাহিনী, তখন তো তারা আব কি বার 200 পার বলেছিলেন, সেটা ভুলে গেলেন। আপনারা তো গন্ডগোলটা শুরু করেছেন রেজাল্ট বেরোনোর পর। ভোট তো হয়েছে অবাধ গণতান্ত্রিক। আপনারা পুরনো রেকর্ড বের করুন। ভোটের দিন পর্যন্ত কোন সন্ত্রাসের কোন অভিযোগ, কোন রিগিং এর অভিযোগ 2021 সালের বিধানসভা নির্বাচনে ছিল না। হারার পর আপনারা গন্ডগোল করেছেন, প্ররোচনা দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। ফলে এই ধরনের কথাবার্তা বলবেন না।
ইতিমধ্যেই সিবিআই এনআইএ কে দিয়ে তৃণমূলের কর্মীদের ডেকে পাঠিয়ে ঘরছাড়া করে জেলে আটকে রেখে আপনারা এজেন্সির তাণ্ডব চালাচ্ছেন। এরপরে আর নতুন হুমকি দেওয়ার চেষ্টা করবেন না। বলছি যোগী আদিত্যনাথ উনি আজকে অমিত শাহ নেই। একটা বলছেন যে যারা দুর্নীতিতে জড়িত তারাই জেলে যাবে, সিবিআই এবং ইডির বিরোধিতা যতই মুখ্যমন্ত্রী বলুন সবাই দেখতে পাচ্ছে যে মন্ত্রীদের ঘর থেকে 51 কোটি টাকা পাওয়া যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছে বিজেপি যার ভিডিও দেখিয়ে চোর বলেছিল শুভেন্দু অধিকারী, যাকে সিবিআই এফআইআর করলো, এফআইআর নেমড হওয়ার পর গ্রেফতার এড়াতে অমিত শাহের পায়ে ধরে বিজেপিতে চলে গেল। তো ফলে সারা দেশে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে অজিত পাওয়ার থেকে শুরু করে নারায়ণ রানে থেকে শুরু করে একের পর এক রাজ্যে একের পর এক নেতা যাদেরকে বিজেপি চোর বলতো, যাদের বিরুদ্ধে বিজেপি সিবিআই ইডি লাগাতো, তারা যখনই বিজেপিতে যোগ দিয়েছে বা যখনই এনডিএতে ঢুকে পড়েছে তখনই তাদের বিজেপি গ্রহণ করেছে। ওয়াশিং পাউডার ভাজপা, ওয়াশিং পাউডার ভাজপা, ওয়াশিং মেশিন ওয়াশিং পাউডারের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সুতরাং সারা ভারতবর্ষে দুর্নীতিগ্রস্তদের এজেন্সি দিয়ে প্রথমে তাড়া করা এবং তাদের শেল্টার দিয়ে নিজেদের দলে নিয়ে নেওয়া, এটাই অমিত শাহের কারবার। বলছেন যে মমতার ভোট ব্যাংক হচ্ছে দুর্নীতিতে ভরা, এখানে দুর্নীতি রুখবো এবং এই দুর্নীতি মানুষকে অপমান করছেন। সারা বাংলায় 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 2 বারের রেলমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী বিপুল ভোটে বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে আসা। ভোট ব্যাংক আবার কি? বাংলার মানুষ, আবাল বৃদ্ধ জনতা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেন, সমর্থন করেন, দুয়া দেন, ভালোবাসেন। তাদেরকে ছোট করার কোনো অধিকার অমিত শাহ নেই। যতবার করবেন বাংলার মানুষ, বাংলার মা বোনেরা তার উত্তর দেবেন। যোগী আদিত্যনাথ মুর্শিদাবাদের শক্তিপুরে গেছিলেন, বলছেন যে আইন শৃঙ্খলার অবস্থা বাংলায় উত্তরপ্রদেশের চেয়ে অনেক খারাপ। রামনবমীর মিছিলের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যদি উত্তরপ্রদেশে ঘটতো তাহলে দোষীদের উল্টো ঝুলিয়ে দিতাম। বাংলায় হিন্দুরা কোণঠাসা হয়ে আছে। প্ররোচনা দিতে আসছেন, মিথ্যাচার করছেন, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ তার বিরুদ্ধে বারবার উঠে আসছে। যে উত্তরপ্রদেশ উন্নাও, হাথরাস, প্রয়াগরাজে কালিমা লিপ্ত, যে উত্তরপ্রদেশ বারবার এই সাম্প্রদায়িক মেরুকরণের জন্য শিরোনামে চলে এসেছে, যে উত্তরপ্রদেশে নারী নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলার অবনতির কথা আপনারা সবাই জানেন, যেখানে শুধুমাত্র ধর্ষণ করে খুন করা হয় না, মেয়েটির বাড়ির লোককেও হত্যা করা হয় যাতে ন্যায় বিচার চেয়ে কেউ পুলিশ বা আদালতের পথে না যায়, সেখানকার মুখ্যমন্ত্রী এসে বাংলায় ল অ্যান্ড অর্ডার শেখাবেন আর নানা রকম উত্তেজনার ভাষণ দিয়ে যাবেন, এটা কোনো অবস্থায় বাংলার মানুষ গ্রহণ করবে না। এটা সম্প্রীতির বাংলা, সংহতির বাংলা, ঐক্যের বাংলা। বলছি আজকে দিলীপ ঘোষ হকি স্টিক্স নিয়ে প্রচারে বেরিয়েছে এবং হকি স্টিক নিয়ে হকিও খেলেছেন এবং বলছেন যে ভোটের চেয়ে বড় গেম আর কি আছে, সেই গেম বর্তমান দেখলো হকি স্টিক হাতে নিয়ে বলছে। দিলীপবাবু নানা ধরনের ফটো শুট করতে ভালোবাসেন, কারণ ওনার লড়াইটা তো খুব কঠিন লড়াই। একে তো জনতা তৃণমূলের দিকে, তার মধ্যে ওনার এলাকায় ওনার দলের লোকেদের মধ্যে বিজেপির অন্য অংশ নির্দেশ পাঠাচ্ছে দিলীপবাবুকে ভোট না দিতে, সহযোগিতা না করতে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের অংশ দিলীপবাবুকে হারাবার খেলা খেলছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কখনো হকি স্টিক, কখনো ক্রিকেট ব্যাট, কখনো টেবিল টেনিস ব্যাট, এইসব নিয়ে দিলীপবাবু প্রচারে থাকার চেষ্টা করছেন। বলছি আজকে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে একটা জোটকি আছে, বলছি যে বাংলাদেশকে কি দিশা দেখাবে? বাংলা এখন দিশাহীন হয়ে গেছে, বাংলায় কান পাতলে শুধু অত্যাচারিতদের চিৎকার শোনা। বাংলাকে অপমান করছেন যোগী আদিত্যনাথ, বাংলা এর জবাব দেবে। বাংলাকে অপমান করছেন যোগী আদিত্যনাথ। বাংলা এখনো, বাংলা আজ যা ভাবে ভারতবর্ষ আগামীকাল তাই ভাবে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী আর লক্ষ্মীর ভাণ্ডার পর্যন্ত সারা দেশকে নকল করতে হচ্ছে। কেন্দ্রীয় সরকারের যতগুলি বিভাগ, যতগুলি রিপোর্ট দেয়, তাতে দেখা যায় উন্নয়নের প্রশ্নে বাংলা কিন্তু যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সহ অন্যান্য সমস্ত রাজ্যগুলিকে টপকে উন্নয়নে এগিয়ে আছে, আর অপকীর্তিতে, খারাপ ঘটনায় এই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এগুলো সব এগিয়ে রয়েছে। তো সুতরাং বাংলা আজও
বাংলার মেধা, বাংলার সাহিত্য, বাংলার সৃষ্টি, বাংলার ঐতিহ্য, এই জায়গাটা বিজেপি নষ্ট করতে চাইছে। বাংলা বিজেপিকে হারিয়ে দিয়েছে, তাই বিজেপি প্রতিশোধ নিতে চাইছে, টাকা বন্ধ করতে চাইছে, কুৎসা করছে, বদনাম করছে। এইসব করে কিছু বাংলাকে ঠেকাতে পারবে না। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে আজকে প্রচারে বাধা দেওয়া হয়েছে, যেটা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। ছবিতে দেখা গেল যে গাছের ডাল ভেঙে রেখা পাত্রর দিকে অনেক মহিলা পুরুষ তারা ধেয়ে যাচ্ছে। এর সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক? এলাকায় যদি লাগাতার কেউ মহিলাদের অসম্মান করেন, মিথ্যা প্রচার করেন, মহিলাদের সম্পর্কে কুৎসা করে নিজেদের রাজনীতি করেন, নিজেদের ইমেজ বিল্ডিং এ করার চেষ্টা করেন, সেখানে স্থানীয় মহিলারা আপত্তি করেছেন। সবকিছুর তো একটা সীমা আছে। লাগাতার মিথ্যাচার, লাগাতার কুৎসা, গ্রাউন্ড রিয়েলিটি এক কথা বলছে আর রটনা আর এক কথা বলছে, মিথ্যা মামলা এক কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে বা যারা মনে করছেন যে সন্দেশখালীর মা বোনেদের অপমান করা হচ্ছে, সন্দেশখালীর মা বোনেদের নিয়ে কুৎসামূলক কাহিনী রটিয়ে সস্তা রাজনীতি করা হচ্ছে, একটা জায়গার পর তারা প্রতিবাদ করেছেন। বলছি আজকে ইলেকশন কমিশন রিপোর্টও চেয়েছে এই বিষয়টা। ইলেকশনের সময় হয়েছে, ইলেকশন কমিশন রিপোর্ট চাইতেই পারে, তাদের চাকরিহারারা আজকে হাইকোর্টে ঢোকার মুখে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ধরে বিক্ষোভ দেখেছেন ব্যাপক। দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা সম্পূর্ণভাবে দ্বিচারিতা করছেন। দ্বিচারিতা, এই যে নিয়োগ মামলা নিয়ে কেউ বা কারা অন্যায় করেছে, দল তাদের প্রোটেকশন দিচ্ছে না, সরকার তাদের প্রোটেকশন দিচ্ছে না, তাদের বিরুদ্ধে তদন্ত এবং শাস্তি হোক। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে যেটা চেষ্টা হচ্ছে, যোগ্য প্রার্থীদের নিয়োগ হোক। বিকাশবাবুরা এবং বেশ কিছু আইনজীবী, তারা মূলত সিপিএম এর, কংগ্রেস এবং বিজেপির, তারা কি করেছেন, তারা এই মুখে বলছেন যোগ্যদের চাকরি দিতে হবে, আর কোর্টে গিয়ে বলছেন এন্টায়ার প্যানেলটাকে বাতিল করতে হবে। বোঝার চেষ্টা করুন, যোগ্যদের কাছে গিয়ে বলছেন যোগ্যদের চাকরি দিতে হবে, আর কোর্টে গিয়ে মরিয়া হয়ে, আজকে তো একজন বিচারক বলেছেন বিকাশবাবুকে, বাতিল বাতিল করছেন কেন বারবার, আর কি পথ আছে বলুন। একটাই প্রার্থনা, আগে সব বাতিল করে দিন, সবার চাকরি খেয়ে দিন, তাহলে ঘোলা জলে মাঠ ধরতে সুবিধা হয়। বিকাশবাবুদের এই পলিটিক্স চাকরি প্রার্থীরা ধরে ফেলেছেন, সেই কারণেই উত্তর দিতে পারছেন না, মুখ লুকিয়ে পালিয়ে গেলেন। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তো সাহস হলো না সামনে দাঁড়িয়ে তাদের বুঝিয়ে বলার। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো পুলিশকে ঢাল করে পালিয়ে গেলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যদি বুঝতাম বাপের বেটা ওখানে দাঁড়িয়ে তাদের আইনি পয়েন্টটা বোঝাতেন, কেন বোঝাবেন না? এখানে তো এসএলএসটির শারীর শিক্ষা, কর্মশিক্ষার প্রার্থীরা বারবার বলেছেন, এদিক থেকেও তাদেরকে চাকরি করে দেয়া বলে কিছু আইনজীবী তাদের কাছ থেকে ফি নিয়েছেন, আবার তাদের চাকরি আটকাবার জন্য, প্যানেল বাতিল করার জন্য অযোগ্যদের কাছ থেকে টাকা নিয়ে মামলা লড়ছেন। এই যে কুৎসিত নোংরামিটা চলছে, যদি কেউ কোনো অন্যায় করে থাকে সেটা যেমন অন্যায়ের, কিন্তু বাকি সবার চাকরি খাওয়ার যে রাজনীতিটা করছে এটা আরো বড় অন্যায়। বিকাশবাবুদের এই দ্বিচারিতা চাকরি প্রার্থীরা ধরে ফেলেছেন, তাই বিকাশবাবুকে মুখ লুকিয়ে পালিয়ে যেতে হলো। যোগী আদিত্যনাথ আজকে বলেছেন রামনবমীর সঙ্গে এখানে, রামনবমীর সময় এখানে সরকারি। বিকাশবাবু কদিন আগে একটি পত্রিকার অনুষ্ঠানে, আমি নাম করছি না, সাজানো কয়েকজন বামপন্থী আমাকে প্রশ্ন করেছিল কিছু, আমি বলার সময় ডিস্টার্ব করেছিল, আমি বামপন্থীদের বিরুদ্ধে বলার সময় আমায় বাধা দিয়েছিল। আমি তা সত্ত্বেও নিজে ফেস করেছি সামনে গিয়ে। পরে আমি দু একটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি বিকাশবাবু বড় বড় কথা বলেছিলেন। আজকে আমি বিকাশবাবুকে বলছি, দেখ কেমন লাগে, বিকাশবাবু দেখ কেমন লাগে, পালিয়ে যাওয়ার পথ পাচ্ছেন না আজকে। সেদিন কুণাল ঘোষ বাঘের বাচ্চার মতো সামনে দাঁড়িয়ে বলেছিল বামেদের সমালোচনা করব, যার যা কিছু বলার আছে বলুন, আমি উত্তর দেব। আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাথা নিচু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে ঢাল করে পালিয়ে গিয়েছেন। বলছি আজকে যোগী আদিত্যনাথ আর একটা বিষয় বলেছেন যে রামনবমীর সময় এখানে সরকারি প্রশ্রয়ে দাঙ্গা হয়, উত্তরপ্রদেশে একটাও দাঙ্গা হয়নি। মিথ্যা কথা বলেছেন, 7 বছর সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। বাংলায় সমস্ত ধর্মের সমস্ত আচার পালিত হয়, এটা বাংলার সংস্কৃতি, এটা বাংলার ঐতিহ্য।
এখানে দুর্গাপুজো হয়, ঈদও হয়, বড়দিনও হয়, সমস্ত ধর্মের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ সমস্ত ধর্মীয় আচার এখানে পালিত হয়। এতদিন কোনো সমস্যা ছিল না। বিজেপি, সিপিএম এবং কংগ্রেস তারা এই গন্ডগোলটা করে কিছু খারাপ ঘটনা ঘটিয়ে নেতিবাচক খবর তৈরি করে তৃণমূল সরকারকে বদনাম করতে চাইছে। সেই কারণে কিছু লোক চক্রান্তমূলকভাবে দু চারটে ঘটনা ঘটিয়েছে। তার সঙ্গে বাংলার ঐতিহ্যের এবং তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। বাংলার ঐতিহ্য অটুট আছে, তৃণমূল কংগ্রেস সেই ঐতিহ্য অটুট রাখতে বদ্ধপরিকর। বলছেন যে উত্তরপ্রদেশে ব্যবসায়ীরাও সুরক্ষিত, তাই এবং 7 বছর ধরে কোনো দাঙ্গার ঘটনা উত্তরপ্রদেশে ঘটে বাংলাতেও ঘটে না। বাংলায় যখন বিজেপি বা সিপিএম কংগ্রেস কোন রকম উদ্দেশ্য প্রণোদিত গন্ডগোল করে তখন সেটাকে দেখা যায়। এর বাইরে বাংলা দাঙ্গা সমর্থন করে না, বাংলায় দাঙ্গা ঘটে না এবং বাংলা সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির উপর দাঁড়িয়ে আছে। আর উত্তরপ্রদেশ সম্পর্কে উনি মানুষকে ভুল তথ্য দিচ্ছেন। উত্তরপ্রদেশে যে যে ইনসিডেন্ট রেকর্ডেড আছে ওখানে তো অর্ধেক রেকর্ডেই তোলা হয় না, ওখানে তো থানা অর্ধেক অভিযোগই নেয় না। তো ওখানেকার যা যা রেকর্ডেড আছে তাতেও দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের পরিস্থিতি পশ্চিমবঙ্গের থেকে খারাপ। ওখানে তো প্রকাশ্যে খুন খারাপই হয়, ওখানে তো পুলিশের হেফাজতে দাঁড়িয়ে থাকলেও মাথায় গুলি করে দিয়ে যায়। উনি আবার কি কথা বলছেন? এখানে জয় শ্রীরাম বললে অ্যারেস্ট করা হয়। কেন জয় শ্রীরাম বললে অ্যারেস্ট করা হবে? এইসব মিথ্যাচার। এরা তো বলতো দুর্গাপুজো নাকি বাংলায় হয় না, তো জিজ্ঞেস করলেন না কেন যে আজকে তো সেই কথাটা বলছে না? যখন সারা বিশ্বের ঐতিহ্যের আমরা এখানে স্বীকৃতি পাই তখন তো প্রমাণ হয়ে যায় বাংলায় হই হই করে দুর্গাপুজো হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই পুজোর পৃষ্ঠপোষকতা করেন। যখন মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিকে টাকা দিতে যায় কারা বিরোধিতা করে? এই বিজেপি, এই সিপিএম, এই কংগ্রেস বিরোধিতা করে। তো সুতরাং যে যার ধর্ম পালন করবে। আর রাম একা তো বিজেপির নয়। জয় শ্রীরাম মানে কি? রামচন্দ্র তো শুধু বিজেপির নয়, যারা বিজেপি করেন না এমনও অনেকে তো রামচন্দ্রকে পুজো করেন। এখন বিজেপি এখন তাদের রাজনৈতিক ব্যবসার জন্য রামচন্দ্রকে, রাজনৈতিক মার্কেটিং এর জন্য রামচন্দ্রকে ব্যবহার করেন। আর যারা সত্যি পুজো করেন তারা রামকে নিয়ে রাজনীতি করেন না। তো এখানে অনেক রাম মন্দির আছে, এখানে অনেক রাম ভক্ত আছে। রাম ভক্ত মানেই বিজেপি, এটা ভেবে নেওয়ার কোনো কারণ ঘটেনি। বলছি যে শুধু বিকাশ রঞ্জন ভট্টাচার্য না, আজকে চাকরি প্রার্থী যারা কাজ হারাবার আশঙ্কা করছেন তারা শান্তিকুঞ্জ ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন। শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারি, যারা যারা অভিজিৎ গাঙ্গুলির বাড়ি হুঁশিয়ারি, যারা চাকরি খাওয়ার রাজনীতি করছেন। দেখুন, আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, ব্রাত্য বসুর মধ্যস্থতায় একটা পরিবেশ তৈরি হচ্ছিল যে যে ভুল বা অপরাধ কিছু ঘটে গেছে সেগুলো বাদ দিয়ে যারা যোগ্য তারা যেন চাকরি পান। আমি আবার বলছি, নমুনা হিসেবে এসএলএসটি নবম থেকে দ্বাদশ, শারীর শিক্ষা থেকে কর্মশিক্ষা, এদের কোনো ডিসপিউট নেই। তাদের স্কুলের অ্যালটমেন্ট লেটার চলে গেছিল, রেকমেন্ডেশন লেটার চলে গেছিল, তারপরে এই বামপন্থী আইনজীবীরা অযোগ্যদের হয়ে মামলা করে আটকেছেন। এটা চাকরি প্রার্থীরা বুঝতে পারছেন। যারা অনেকে যোগ্য হয়ে চাকরি করছেন, আবার অনেকে যোগ্য হয়ে ওয়েটিং লিস্টের প্যানেলে আছেন। এই বামপন্থী বিকাশবাবুদের মতো আইনজীবীরা, দু একজন উদাহরণ অভিজিৎ গাঙ্গুলি জাজ থাকাকালীন, কিছু আইনজীবী, তারা জল ঘোলা করার জন্য, ব্যক্তিগত বা দলীয় রাজনীতির স্বার্থ সিদ্ধির জন্য তারা যেটা চেষ্টা করছে, তারা সম্পূর্ণভাবে সকলের চাকরি খাওয়ার চেষ্টা করছে, সবার চাকরি খাওয়ার চেষ্টা করছে। এটা চাকরি প্রার্থীরা বুঝতে পারছেন। ফলে যারা চাকরি খেয়ে পৈশাচিক উল্লাস দেখাচ্ছেন, যারা বলছেন আরো লোকের চাকরি যাবে, যারা চাকরি খাওয়াটা নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করতে চাইছেন, তো তাদের বিরুদ্ধে তো বিক্ষোভ দেখাবেই মানুষ, স্বাভাবিক ব্যাপার। বলছি, আজকে সিবিআই সন্দেশখালী গেছে। যদি পার্থ চ্যাটার্জি অ্যারেস্টের পর তিনি অন্যায় করেছিলেন, তাকে যখন কোর্টে কেউ কটূক্তি করেছিল, সেগুলো দেখিয়ে যারা যারা বীরপুঙ্গবের কাজ করেছিল বলেছিল, সঠিক কাজ বলেছিল, তাহলে যারা যারা চাকরি খাওয়ার রাজনীতি করছে
তাদের বাড়ির সামনে বিক্ষোভ হবে, তো স্বাভাবিক ব্যাপার। তাদের ঘিরে বিক্ষোভ হবে, তারা যেখানে যাবে তাদের ঘিরে বিক্ষোভ দেখানো উচিত। যদি একটা অন্যায় পার্থ চট্টোপাধ্যায় করেছেন বা অন্য দু একজন আধিকারিক করেছেন, তারা যখন কোর্টে হাজির করা হতো, তাদেরকে কটূক্তি করে তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো যারা অর্গানাইজ করত, তখন মনে ছিল না? তখন তো আইনের বিচার চলছে। তাহলে তাদের সামনে বিক্ষোভ হয়েছিল কেন? হতেই পারে খারাপ, আমি কাউকে ডিফেন্ড করছি না, কিন্তু যারা আজকে আরো বৃহত্তর সংখ্যা চাকরি খাওয়া রাজনীতি করছেন, তাহলে তাদের ঘিরেও বিক্ষোভ হবে, এটা অ্যাকসেপ্ট করতে হবে। বলছি আজকে সন্দেশখালীতে সিবিআই গেছে এবং সেখানে অভিযোগকারী যারা তাদের সঙ্গে কথা বলছেন, আবার নতুন করে মানে যেহেতু কালকে স্টে দেয়নি, আবার নতুন করে সিবিআই সেখানে তদন্ত শুরু করে। তো রাজনৈতিক পর্যটন কেন্দ্র সন্দেশখালী একটা অনেক বড় জায়গা, অনেক জলাশয় আছে, আর একটু ওপাশে গেলে সুন্দরবনের একটা আভাস পাওয়া যাবে। ফলে সিবিআই এর যারা আছেন তাদের একটা বাধ্যতামূলক রাজনৈতিক পর্যটনও চলছে, ওদের ওপর তো নির্দেশ আছে, আলটিমেটলি কি করতে হবে সেটা তো ঘরে বসেও লেখা যায়। তো এখন এই গরমের দিনে জলের ধারে টারে একটু ঘুরছেন। বলছি শাহজাহানের বেআইনি সম্পত্তির খোঁজ করছেন এজেন্সি বলছে। হ্যাঁ, খুব করছেন। আগে বিজেপির যেগুলো সব বেআইনি সম্পত্তি আছে সেগুলোকে আগে খোঁজ করুন, বের করুন। শুধু শুধু যে জায়গাগুলোয় ঘুরছেন, যেটা রাজনীতির নির্দেশ দিয়ে দেওয়া হচ্ছে, সেই অনুযায়ী তাদের মানচিত্র ঠিক হচ্ছে, রুট ম্যাপ ঠিক হচ্ছে। বর্তমানে মোদীর সভা স্থান বদল, বোদার মাঠে অনুমতি না মেলায় তালিতে সাই কমপ্লেক্সে হতে চলেছে। দিলীপ ঘোষ বলছে রাজনৈতিক ষড়যন্ত্র। কোর্টে যান, কথায় কথায় কোর্টে যান। তো রাজনৈতিক যদি ষড়যন্ত্র হয়ে থাকে কোর্টে যান। আচ্ছা, আরেকটা হচ্ছে না, মোদীর মাঠ পাওয়া নিয়ে প্রথমে একটা বিতর্ক তৈরি হয়। প্রথমে যে মাঠটি চাওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে, সেটা দেওয়া কোনো আপত্তি থাকলে কোর্টে চলে যান। কোর্ট আছে, খুব সুন্দর কোর্ট, বিচারক বসেন, আইনজীবীরা আছেন। ওনাদের যদি বিজেপি কোনো মনে দুঃখ থাকে কোর্টে চলে যান। তিনি বলছেন এর আগেও সভা করতে দেওয়া হয়নি। এত কথা বলছেন কেন? কোর্টে চলে যান না, এত কথা বলার কি আছে? চলে যান কোর্টে। যদি মনে হয় ওনাদের অধিকার আছে, দেওয়া হয়নি, কোর্টে যাবেন, এত কথা বলছেন কেন? কলকাতা পৌরসভার 57 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর জীবন সাহার সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। 10 বছরে 51 কোটি সম্পত্তি কিনেছেন জীবন সাহা, বেআইনি নির্মাণ থেকে টাকা তুলেছেন তিনি, অভিযোগ বিজেপি। যদি কেউ ব্যবসা করেন, যদি কেউ বৈধ তার আয় হয়, তো তাদের সেক্ষেত্রে তাকে প্রশ্ন কিভাবে করতে পারে? যদি কেউ তার আয় বৃদ্ধি হয়, তাহলে তো সে অমিত শাহের পুত্রের ক্ষেত্রে একটা জিনিস চলে আসবে যে দুম করে এতখানি কি করে বেড়ে গেল। তো সুতরাং তৃণমূলের কেউ ব্যবসা করতে পারবে না, তৃণমূলের কারুর আয় বাড়বে না, আয় বৃদ্ধি শুধুমাত্র অমিত শাহ এবং বিজেপির কুলে দেখা যাবে, এ কেমন কথা? বাকিটা জীবন শাহ বলতে পারবে। আইসিডিএস সুপারভাইজার নিয়োগে জট কাটলো, অবশেষে হাইকোর্টের হস্তক্ষেপে জট কাটলো নিয়োগে। মোট 1729 জনকে নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে। নিয়োগের নির্দেশ আদালতের রাজ্য সরকারের 6 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। আদালতের বিষয় এবং যে পক্ষগুলি ওখানে আছে, যে বিভাগগুলি আছে, তারা এবং তাদের আইনজীবীরা গোটা বিষয়টা দেখছেন। আদালতের রায় সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ হবে। সুপ্রিম কোর্টের বিষয়ে একটা প্রশ্ন উঠেছে, বিশেষত আইনজীবীদের একাংশ বলছেন যে রাজ্য সরকার চাকরি প্রার্থীদের কথাটা না তুলে সিবিআই এনকোয়ারি সেটা স্টেট ব্যাপারে উদ্যোগ। এটা ভুল ব্যাখ্যা হচ্ছে। গোটা অর্ডারটাকেই চ্যালেঞ্জ করা হয়েছে, গোটা অর্ডারটাকেই চ্যালেঞ্জ করা হয়েছে এবং বিজেপি যেহেতু সিবিআইকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করে ভোটের সময় তাতে যাতে না করতে পারে সেটাই দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তার সঙ্গে চাকরি যোগ্যদের চাকরির কথা রাজ্য বলল না, রাজ্য শুধু সিবিআই স্থগিত করলো, এই ব্যাখ্যাটাই সম্পূর্ণ ভুল এবং ইচ্ছাকৃতভাবে বামপন্থী বা ওই বিরোধী আইনজীবীদের একটি অংশ কোর্ট থেকে বেরিয়ে এগুলোকে ছড়াচ্ছে। বলছি সুকান্ত মজুমদার উনি বলছেন যে কোনো বিজ্ঞাপনের জায়গা পাওয়া যাচ্ছে না, ব্যানার ফ্লেক্স এই সমস্ত জায়গার যে ওনাদের কর্মী নেই, জায়গা ছেড়ে দিচ্ছি। ওনার কোথায় জায়গা চাই বলুন, জায়গা ছেড়ে দিচ্ছি। ওনাদের কর্মী নেই, লাগাবার লোক নেই, তো মহা মুশকিল। ওদের লাগাবার লোক নেই, ওদের কর্মী নেই, দেয়াল লেখার শিল্পী নেই, ফ্লেক্স টাঙাবার লোক নেই, সবটা কি পয়সা দিয়ে দিয়ে হয় নাকি? কি আশ্চর্য কাণ্ড।